সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? বাংলা ব্যাকরণের অন্যতম একটা কঠিন কিংবা তোমাদের জন্য ভীতিকর একটা টপিক হচ্ছে সমাস। তোমরা অনেকেই মনে করো যে সমাস শেখাটা আসলে খুব কঠিন, বাট আজকে আমরা খুব ইজিলি সমাসটা শিখব। আমার মনে হয় না তোমাদের এর আগে এইভাবে কেউ সমাস শিখিয়েছে। সো খুব ইজিলি এবং খুব শর্ট টাইমের মধ্যে, মাত্র 10-15 মিনিটের জন্য যদি সমাস শিখতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। সো চলো আমরা একটু বোঝার চেষ্টা করি সমাস জিনিসটা কি। প্রথমত, সমাস হচ্ছে গিয়ে আমার নতুন শব্দ গঠন করে। বাট সমাজ কি শুধু নতুন শব্দ গঠন করে? না, সমাস নতুন শব্দ গঠনের পাশাপাশি শব্দগুলোর অর্থ সংক্ষিপ্ত করে। শুধু তাই না, দুইটা শব্দের মাঝে মিলন ঘটায় এবং প্রথমত তো বললাম নতুন শব্দ গঠন করে। দেখো সমাসের কাজ কি কি। প্রথমত হচ্ছে সংক্ষেপণ করা, পদ সংক্ষেপ করা বা একটা পদে রূপান্তর করা, মিলন করা মানে হচ্ছে একের অধিক শব্দকে মিলন করা, মানে মিল করা এবং নতুন শব্দ গঠন করা। সো এইগুলোই বেসিক্যালি আমার সমাসের কাজ। বা তুমি যদি সমাসের সংজ্ঞা বলো, সমাসের সংজ্ঞাটা তুমি এইভাবে বলতে পারো, যে শব্দ বা শব্দাংশ হচ্ছে গিয়ে কিছু শব্দকে এক পদে রূপান্তর করে কিংবা সংক্ষিপ্ত করে নতুন একটি শব্দে রূপান্তর করে, তাকেই আমরা সমাস বলতেছি। চলো এইখানে সংজ্ঞাটা দেওয়া আছে, আমরা দেখি। বলা হচ্ছে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয় বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত এক বা একাধিক পদের এক শব্দে রূপান্তর। কয় শব্দে রূপান্তর? এক শব্দে পরিণত হওয়ার নামই হলো সমাস। চলো আমরা সমাসের দুইটা উদাহরণ দেখি। দেখো এখানে বলা হচ্ছে সময় সংক্রান্ত সূচি, আর এটাকে আমরা যদি সমাস করি তাহলে এটা কি হয়ে যায়? সময়সূচি। ঠিক আছে। সো এইখানে এই যে দেখো সময় সংক্রান্ত সূচি, তিনটা পদ ছিল না, তিনটা পদকে কি একটা শব্দে রূপান্তর করছি। সো এটাই হচ্ছে সমাস। কিংবা ধরো আমার এখানে বলা হচ্ছে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এইটাকে আমি যখন সংক্ষিপ্ত করতেছি, একটা পদে রূপান্তর করছি, তখন কি হয়ে যাচ্ছে? পরীক্ষা নিয়ন্ত্রক। সো এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি সমাসটা বুঝতে চাই, সমাসটা বোঝার জন্য আমাদেরকে চারটা জিনিস বোঝা লাগবে। কি কি জিনিস? চলো আমরা দেখি। প্রথমত আমাকে বোঝা লাগবে সমস্ত পদ। প্রথমত আমাকে কি বোঝা লাগবে? প্রথমত আমাকে বোঝা লাগবে সমস্ত পদ। দ্বিতীয়ত আমাকে বোঝা লাগবে হচ্ছে গিয়ে কি? ব্যাস বাক্য। তৃতীয়ত বোঝা লাগবে সমস্যমান পদ। এবং চতুর্থত আমার বোঝা লাগবে হচ্ছে পূর্বপদ এবং পরপদ। তাহলে কি সমাস বোঝার জন্য আমার বেসিক্যালি চারটা জিনিস লাগবে। কি কি লাগবে? পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ, পূর্বপদ ও পরপদ, সমস্যমান পদ, ব্যাস বাক্য এবং সমস্ত পদ। এখন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি কোনটা পূর্বপদ, কোনটা পরপদ, কোনটা সমস্যমান পদ, কোনটা ব্যাস বাক্য এবং কোনটা সমস্ত বাক্য। তো চলো আমার এইখানে এই যে সমাসটা, সমাসের এইটাকেই আমি বলতেছি আমার সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাইলে এই যে সময়সূচি, এই টোটাল সময়সূচিটার নাম কি? আমার সমস্ত পদ। এটার নাম কি? সমস্ত পদ। এখন আসো এই সমস্ত পদ, এই যে সময়সূচি, এটার মধ্যে দুইটা পার্ট আছে না? একটা অংশ হচ্ছে সময়, আরেকটা অংশ হচ্ছে গিয়ে সূচি। এই যে আগে যেটা বসছে, মানে পূর্বে যেটা বসছে, এইটাকে আমরা বলতেছি পূর্বপদ। কি বলতেছি? পূর্বপদ। অন্যদিকে এই যে পরে যে পদটা বসছে মানে সূচি, এটাকে আমরা বলতেছি পরপদ। ওকে, তাহলে আমাদের দুইটা অপশন গেল, একটা হচ্ছে পূর্বপদ পরপদ, আরেকটা হচ্ছে গিয়ে সমস্ত পদ। এখন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি সমস্যমান পদ কি এবং ব্যাস বাক্য কি। সো এই যে সময়সূচি, এইটার ব্যাস বাক্য বা বৃহৎ বাক্য কোনটা? এই সময় সংক্রান্ত সূচি টোটালটা। সো এই টোটাল সেন্টেন্সটা হচ্ছে গিয়ে আমার ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। বাট এই ব্যাস বাক্যের আরেকটা নাম আছে, ওই নামটা কি? ওইটা হচ্ছে বিগ্রহ বাক্য। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে ব্যাস বাক্যের জায়গায় মাঝে মাঝে বিগ্রহ বাক্য লিখে থাকে। সো যদি লেখে কোথাও বিগ্রহ বাক্য, মনে করবা ব্যাস বাক্য এবং বিগ্রহ বাক্য সিমিলার। এখন আসো সমস্যমান পদ কোনগুলা? এই যে সময় সংক্রান্ত সূচির এই যে সময় সংক্রান্ত সূচি, তিনটা আলাদা আলাদা পদ না? এই তিনটা পদই এক একটা সমস্যমান পদ। সময় একটা,
সমস্যমান পদ, সমস্যমান পদ, সংক্রান্ত, এটাও একটা সমস্যমান পদ, সমস্যমান পদ, স্বপদ দিয়ে লিখলাম সমস্যমান পদ। একইভাবে সূচিটাও আমার হচ্ছে গিয়ে একটা সমস্যমান পদ। তো তুমি যদি সমাস বুঝতে চাও, এই চারটা জিনিস ম্যান্ডেটরি, এই চারটা জিনিস যদি তুমি বুঝে যাও, সমাস তোমার জন্য পানি। তো চলো আমরা আবার একটু রিপিট করি। সময়সূচি, এইটা বেসিক্যালি আমার সংক্ষেপিত হয়েছে, রাইট? সো এই জন্য এটাকে আমরা বলতেছি সমস্ত পদ। এই সমস্ত পদের আগে যেটা বসতেছে, মানে পূর্বে যেটা বসতেছে সময়, এটাকে বলতেছি পূর্বপদ। অন্যদিকে পরে যেটা বসছে সূচি, এটাকে বলতেছি পরপদ। অন্যদিকে যে বাক্যটা থেকে সময়সূচি আসছে, যে মেইন বাক্যটা, এইটাকে আমরা বলতেছি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এই ব্যাস বাক্যের প্রত্যেকটা পদ, যেমন ধরো সময়, সংক্রান্ত, সূচি, এই প্রত্যেকটা এক একটা সমস্যমান পদ। চলো আমরা এই উদাহরণটাও একটু দেখি। পরীক্ষা নিয়ন্ত্রক, এই যে টোটাল পরীক্ষা নিয়ন্ত্রক, এই টোটাল পরীক্ষা নিয়ন্ত্রকটা আমার কি? এটা হচ্ছে কি আমার সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। এই যে আমরা লিখি সমস্ত পদ। অন্যদিকে আমার এই পরীক্ষা, এটা হচ্ছে পূর্বপদ, পূর্ব পদ নিয়ন্ত্রক। এটা কি? এটা হচ্ছে পরপদ। অলরাইট, এখন আসো পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক। এই টোটালটা কি? টোটালটাই হচ্ছে আমার ব্যাস বাক্য, টোটালটা আমার ব্যাস বাক্য। আর এই যে পরীক্ষা সমূহের নিয়ন্ত্রক, এই তিনটার প্রত্যেকটাই এক একটা সমস্যমান পদ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমরা এবার দেখি। এখানে বেসিক্যালি এটাই বলা হয়েছে। এরপর চলো আমরা একটু সমাসের প্রকারভেদগুলো দেখি। নর্মালি আমাদের নবম দশম শ্রেণী কিংবা দাখিল পর্যন্ত আমরা, তোমাদের যে বইটা আছে, বইতে চারটা প্রকারভেদ আছে। যেহেতু চারটা প্রকারভেদ আছে, আমরা চারটা প্রকারভেদই পড়ব। প্রথমত কি আছে? দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত আছে কর্মধারায় সমাস, তৃতীয়ত আছে তৎপুরুষ সমাস, এবং চতুর্থত আছে বহুব্রীহি সমাস। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি দ্বন্দ্ব সমাসটা কি। দ্বন্দ্ব সমাস হচ্ছে গিয়ে যে সমাসে উভয় পদ প্রদান, তাকেই আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস। সহজভাবে মনে রাখবা, সাপোজ ধরো দুইজন মানুষেই তো যুদ্ধ হয়, একজন মানুষের পক্ষে কি যুদ্ধ করা সম্ভব? সম্ভব না। যখন দুইজন মানুষের মাঝে একটা ঝগড়া হয় বা ঝামেলা হয়, আমরা কি বলি? ওদের মাঝে দ্বন্দ্ব আছে। সো যখন উভয় পদ থাকে, তখন মনে করবা উভয় পদ যদি প্রধান হয় তাইলে দ্বন্দ্ব। এইভাবে তোমরা মনে রাখতে পারো। সো আমরা দ্বন্দ্ব সমাস কিভাবে আইডেন্টিফাই করব? প্রথমত দেখব এটাই উভয় পদ প্রধান কিনা। দ্বিতীয়ত দেখব ব্যাস বাক্য। ব্যাস বাক্য তো তোমাদের মনে আছে, যেটা কিনা বড় বাক্য, যেখান থেকে আমরা সমাস বানাই। সো এই ব্যাস বাক্যে ও, আর, কিংবা এবং, নর্মালি দেখা যায় ব্যাস বাক্যে ও, আর বা এবং তিনটার যে কোনো একটা থাকে ইন জেনারেল। এবং সমস্ত পদ, মানে যেটাকে আমরা সমাসবদ্ধ পদ বলতেছি, মানে ব্যাস বাক্য থেকে যে পদটা তৈরি করতেছি সেইটাকেই তো আমরা সমস্ত পদ বলি। এই সমস্ত পদে একটা হাইফেন থাকে। এবং আরেকটা গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে কি, সাধারণত সমজাতীয় শব্দ, সমজাতীয় শব্দ, বিপরীত শব্দ এবং অনুরূপ শব্দের সংযোগ ঘটে। চলো আমরা একটা উদাহরণ দেখি। আমি যখন লিখতেছি সোনা ও রূপা, এই যে লিখতেছি সোনা ও রূপা, এইখানে এই সোনা এবং রূপা, এইটা কি আমার ব্যাস বাক্য। সো এখানে কি একটা ও আছে না? তাহলে প্রথম ইয়াটা ফুলফিল করলো। দ্বিতীয়ত আসো, সোনা এবং রূপা দুইটাই কি প্রাধান্য পাচ্ছে না? তাইলে কি আমার ফার্স্টের কোয়ালিটিটা অ্যাপ্রুভ করলো? ঠিক আছে। এরপরে আসো, সমস্ত পদে হাইফেন থাকে, এখানে কি হাইফেন আছে? ওকে। এবার আসো সোনা এবং রূপা, এটা দিয়ে কি সমজাতীয় প্রোডাক্ট বোঝায় না? মানে কাইন্ড অফ সিমিলার টাইপের প্রোডাক্ট, আমরা বলি সোনা রূপা। ঠিক আছে। সো আমাদের কিন্তু এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। কিংবা চলো আরেকটা উদাহরণ দেখি। আমি বললাম হাত ও পা, এখানে কি ও আছে না? আচ্ছা, এখানে কি হাইফেন আছে না? এখানে হাইফেন হবে। হাত এবং পায়ের মাঝে কি হাইফেন আছে না? এবং হাত ও পা কাইন্ড অফ সমজাতীয় অঙ্গ না? সো এইটা হচ্ছে আমার দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আশা করি দ্বন্দ্ব সমাস বুঝছো। বাট দ্বন্দ্ব সমাসের কিছু ইম্পর্টেন্ট প্রকারভেদ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে কি আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। এখন আসো বোঝার চেষ্টা করি অলুক দ্বন্দ্ব সমাস কি। যখন আমি বলতেছি দ্বন্দ্ব সমাস, তখন কিন্তু উভয় পদ অবশ্যই প্রধান, বাট এইটার সাথে একটা জিনিস অ্যাড হবে। যখন আমি বলতেছি অলুক, অলুক যখন বলতেছি, তখন এখানে আমার একটা বিভক্তি থাকবে। কি থাকবে? বিভক্তি থাকবে। এবং মনে রাখবা নর্মালি আমার এখানে হচ্ছে গিয়ে এই যে দেখো এ বিভক্তিটা বেশি দেখা যায়। কি বিভক্তি? এ বিভক্তি। এ বিভক্তি, এই যে দেখো মোস্ট অফ দ্য কেসে এ বিভক্তি আছে।
চলো আমরা উদাহরণ দেখি। যেমন আমি বললাম ব্যাস বাক্য কি, হাতে ও কলমে। হাতে ও কলমে, হাতে এবং কলমে দুইটাই কি, দুইটা বিভক্তি আছে না? এখন এইটাকে যখন আমি সমস্ত পদে রূপান্তর করতেছি, দেখো এখানেও কিন্তু আমার দুইটাই বিভক্তি রয়ে যাচ্ছে, হাতেও বিভক্তি রয়ে যাচ্ছে, কলমেও বিভক্তি রয়ে যাচ্ছে। সো যখন আমি আমার বিভক্তিটাকে রেখে দিচ্ছি দ্বন্দ্ব সমাসে, তখন এটাকে আমরা বলতেছি অলুক দ্বন্দ্ব সমাস। আশা করি অলুক দ্বন্দ্ব সমাস বুঝতে পারছো। এরপরে চলো আমরা একটু দেখি বহুপদী দ্বন্দ্ব সমাস কি। খুবই সিম্পল, যখন একের অধিক পদ থাকবে, সরি দুইয়ের অধিক পদ থাকবে, তখন আমরা এটাকে বলতেছি বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন ধরো আমি বললাম সাহেব বিবি ও গোলাম, দুইয়ের অধিক পদ না, তিনটা পদ, সাহেব বিবি গোলাম, এটা একটা বহুপদী দ্বন্দ্ব সমাস। কিংবা আমি বললাম হাত পা চোখ কান, চারটা পদ আছে না, এটাকে আমরা এভাবে লিখলাম, এটাও একটা বহুপদী দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আমাদের দ্বন্দ্ব সমাস মোটামুটি এতটুকুই। এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি কর্মধারয় সমাসটা কি। কর্মধারয় সমাস হচ্ছে যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদ মানে কি, সমস্ত পদের পরে যেটা বসে সেটা পরপদ, পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে আমরা বলতেছি কর্মধারয় সমাস। আচ্ছা, এটা কিভাবে হয় চলো আমরা দেখি। এখানে দেখো আমি কি লিখলাম, ধরো আমি লিখলাম গোলাপ নামের ফুল। এইখানে কোন শব্দটা প্রাধান্য পাচ্ছে, গোলাপ প্রাধান্য পাচ্ছে নাকি ফুল প্রাধান্য পাচ্ছে? আমি কি ফুলকে প্রাধান্য দিচ্ছি না, যে ফুল কি ধরনের ফুল, গোলাপ নামের ফুল, পরপদটা প্রাধান্য পাচ্ছে না, দ্যাটস ওয়াই এইটা একটা আমার কর্মধারয় সমাস। যেমন ধরো এই যে গোলাপ ফুল। আবার ধরো আমি বললাম যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, আমি কি বলতেছি যেটা কাঁচা সেটাই মিঠা, রাইট? সো আমি কি মিঠাকে এইখানে আমার এমফেসাইজ করতেছি না, কিংবা মিঠাকে প্রাধান্য দিচ্ছি না। সো দ্যাটস ওয়াই কাঁচা মিঠা এইটাও আমার একটা কর্মধারয় সমাসের উদাহরণ। আশা করি তোমরা বুঝছো। সো এখন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি কর্মধারয় সমাসের তো কিছু প্রকারভেদ আছে, প্রকারভেদগুলো বুঝি। আমাদের কিছু কর্মধারয় সমাসে যে যোজকটা থাকে, শুধুমাত্র যে যোজকটা থাকে। যেমন ধর আমি বললাম খাস যে জমি, কি হয়ে গেল, খাস জমি। একইভাবে আমি বললাম চিত যে সাঁতার, কি হয়ে গেল, চিত সাঁতার। এখানে কি যে বিভক্তি আছে না, সরি যে বিভক্তি না, যে শব্দটা আছে না, সো এইটা একটা যে যোজকটা আছে, দ্যাটস ওয়াই এটাও হচ্ছে আমার একটা প্রকারভেদ। চলো আমরা নেক্সট প্রকারভেদে যাই। আমাদের এরপরের প্রকারভেদটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। এইখান থেকে কিন্তু বোর্ডে প্রশ্ন আসে, এটা ইম্পর্ট্যান্ট। সো এইটা মনে রাখার জন্য আমি একটা সহজ টেকনিক তোমাদের শিখাই দিছি। দ্বিগু কর্মধারয় সমাসে মোস্ট অফ দ্য কেসে সমাহার শব্দটা থাকে, ব্যাস বাক্যে সমাহার শব্দটা থাকে। যেমন ধরো আমি যদি বলি তিন ফলের সমাহার, কি হবে, ত্রিফলা। কিংবা আমি বললাম চার রাস্তার মিলন, কি হবে, চৌরাস্তা। দেখো তিন ফলের সমাহার, সমাহার আছে না, চার রাস্তার মিলন, চৌরাস্তা। সো সমাহার থাকতে পারে। কিংবা আমি এই যে এটাকে লিখতে পারি চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, সমাহার। সো এইটা গেল হচ্ছে আমার দ্বিগু কর্মধারয় সমাস। এবার আসো আমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাসটা বোঝার চেষ্টা করি। মধ্যপদলোপী, আমি যখন বলতেছি মধ্যপদলোপী মানে কি, মাঝখানের পদটা লোপ পাচ্ছে। সো যে কর্মধারয় সমাসে মাঝখানের পদটা লোপ পায় তাকে আমরা বলতেছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চলো উদাহরণ দেখি। আমি বললাম ঘি মাখানো ভাত, কি বললাম, ঘি মাখানো ভাত। এখানে আমার মধ্যপদ কোনটা, মাখানো, এটাকে যদি বাদ দিই কি হয়, ঘি ভাত। দেখো এই যে ঘি ভাত, ঘি মাখানো ভাত থেকে ঘি ভাত হয়ে গেছে। কিংবা আমি বললাম হাতে পরা হয় যে ঘড়ি, পরা হয় যে, এইটাকে যদি আমি বাদ দেই থাকে কি, হাত ঘড়ি। এই দেখো হাত ঘড়ি। তো আমার মধ্যপদটা লোপ পাচ্ছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। চলো এরপরে দেখো এই অংশটা কিন্তু সুপার সুপার ইম্পর্টেন্ট। একটু মনোযোগী হও, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করো। এই অংশটা বিগত বছরগুলোতে প্রচুর পরিমাণে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা অংশ। একটা হচ্ছে উপমান কর্মধারয়, একটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। আমরা বুঝবো কিভাবে। প্রথমত আসো, উপমান কর্মধারয় হচ্ছে যার সঙ্গে তুলনা করা হয় তাকে আমরা বলতেছি উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস চিহ্নিত করার জন্য প্রথমত আমার এমন একটা শব্দ লাগবে যেটা কিনা সত্য কিছুকে প্রকাশ করে। যেমন ধরো আমি বললাম কাজলের ন্যায় কালো। আচ্ছা, আমাদের কালো এটা কি কাজলের মতো হইতে পারে না, কাজল কিন্তু কালো, এবং আমরা
কালো কাজলের মতো বানাইতে পারি। কিংবা আমি যদি বলি রক্তের ন্যায় লাল, আমাদের রক্ত তো লালই, তাই না? তাইলে এটা কি সত্য ঘটনা না? সো প্রথমত আমাকে সত্য হইতে হবে ঘটনাটা। দ্বিতীয়ত আমার বিশেষ্য থাকতে হবে প্রথম পদে এবং পরের পদটা থাকতে হবে বিশেষণ। সো এইখানে দেখো কাজল কালো, এইখানে আমার বিশেষ্য কোনটা? কাজল। বাট কাজলটা কীরকম? কালো। আবার একটা উদাহরণ দেখো, আমি বললাম রক্ত লাল। সো রক্ত কি আমার বিশেষ্য, বাট এই রক্ত শব্দটাকে কীভাবে করতেছি, আইডেন্টিফাই করতেছি? লাল শব্দটা দিয়ে। সো এটা হচ্ছে কি আমার বিশেষণ। একইভাবে আসো আমরা উপমিত কর্মধারাটা দেখি। উপমিত কর্মধারাটায় কি হবে? উপমিত কর্মধারাটায় উদাহরণটা হয়ে যাবে মিথ্যা। যেমন আমি বললাম পুরুষ সিংহের ন্যায়। পুরুষ কি কখনো সিংহের মতো হওয়া পসিবল না কিন্তু। কিংবা ধর আমি বললাম আখি পদ্মের ন্যায়। কখনো কি চোখ পদ্মের মতো হওয়া সম্ভব না। কিন্তু আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রিয়জনকে মানে প্রশংসা করার জন্য বলি যে তোমার চোখ পদ্ম আখির মতো, কিংবা তোমার মুখ চাঁদের মতো সুন্দর। ঠিক আছে, এটা বলি, বাট এটা কি এটা মিথ্যা কথা না? বা এটা আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে খুশি করার জন্য বলতেছি না? সো এই ধরনের মিথ্যা যদি তুলনা দেই তখন আমরা ওইটাকে বলতেছি উপমিত কর্মধারায়। দ্বিতীয়ত এখানে দুইটাই বিশেষ্য থাকবে। আমি বললাম সিংহ, একটা বিশেষ্য পদ। একইভাবে আমি বললাম পুরুষ, এটাও একটা বিশেষ্য পদ। সো দুইটাই আমার বিশেষ্য পদ। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গিয়ে এই শব্দগুলোতে নর্মালি ন্যায় শব্দটা শেষে থাকে। ব্যাস বাক্যে ন্যায় শব্দটা শেষে থাকে, আর আমার উপমান কর্মধারয়ে ন্যায় শব্দটা মাঝখানে থাকে। সো চলো আমরা এখন দেখি কাজলের ন্যায় কালো। ন্যায় শব্দটা মাঝখানে আছে, আমার কাজলের সাথে কালোকে তুলনা করতেছে। কাজল বিশেষ্য, কালো বিশেষণ। আবার পুরুষ সিংহের ন্যায়, এইখানে পুরুষকে কার সাথে তুলনা করতেছে? সিংহের সাথে তুলনা করতেছে। দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে সিংহ পুরুষ। ন্যায় শব্দটা শেষে আছে এবং দুইটাই আমার বিশেষ্য পদ। সো এইভাবে যদি মনে রাখার চেষ্টা করো তাইলে আশা করি উপমান এবং উপমিত কর্মধারায় তোমাদের কোনো প্রবলেম হবে না। এবার আসো আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় এটা কি? যখন আমার পূর্বপদ এবং পরপদকে আমি সিমিলার মনে করব বা একই মনে করব, তখন আমরা বলতেছি এটাকে রূপক কর্মধারায়। এবং রূপক কর্মধারায়কে আমরা এইভাবে মনে করতে পারি অদৃশ্যমান এবং দৃশ্যমান। এই স্ট্রাকচারটা ফলো করবা। মন মাঝি, মনকে কি আমরা দেখতে পারি না, কিন্তু মাঝিকে দেখতে পারি না? দেখতে পারি। দ্যাটস ওয়াই আমরা এই যে এইভাবে ফলো করব, মন রূপ মাঝি। এইখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ট্যাকটিক্স কি, তোমরা দেখবা যে শব্দগুলোয় রূপ শব্দটা থাকে মাঝখানে, ওইটাকে চোখ বন্ধ করে রূপক কর্মধারা হিসেবে দাগায় চলে আসবা। আচ্ছা, এরপরে চলো আমরা একটু দেখি তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসটা কি? যে সমাসে পরপদ মানে পরবর্তী পদটার প্রাধান্য পায়, মানে যে পদটা শেষে থাকে ওইটাকে আমরা বলতেছি আমাদের তৎপুরুষ সমাস। এবং তৎপুরুষ সমাসে আরও একটা ব্যাপার হচ্ছে, তৎপুরুষ সমাসে বিভক্তি এবং সন্নিহিত অনুসর্গ যেগুলো আছে এগুলো লোপ পায়। যেমন ধরো আমরা দেখি বিভক্তির লোপ পাওয়া তৎপুরুষ সমাস। আমার এখানে বলা হয়েছে দুঃখকে প্রাপ্ত। দুঃখকে প্রাপ্ত, তো এখানে আমার বিভক্তি কি আছে? কে বিভক্তি। এটাকে যখন আমরা সমাসবদ্ধ করতেছি তখন কি হয়ে যাচ্ছে? দুঃখপ্রাপ্ত। আমার বিভক্তিটা কিন্তু লোপ পাচ্ছে। আবার ধরো আমি যদি অনুসর্গটাকে বাদ দেই, যেমন ধরো আমার এখানে কি আছে? মধু দিয়ে মাখা। এখানে অনুসর্গ কি? দিয়ে। আমি যখন দিয়েটাকে বাদ দিচ্ছি কি হচ্ছে? মধু মাখা। সো এটাও একটা উদাহরণ। এখন আসো আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস কি? ব্যাস বাক্য এবং সমস্ত পদ এখানে সিমিলার থাকে। কিভাবে সিমিলার থাকে? কারণ এইখানে আমার কোনো বিভক্তি লোপ পায় না। আমরা শুরুতে আরেকবার পড়ছিলাম না অলুক দ্বন্দ্ব সমাস? অলুক দ্বন্দ্ব সমাসেও কিন্তু বিভক্তি ছিল। একইভাবে অলুক তৎপুরুষেও আমার বিভক্তি থাকবে। যেমন দেখো এই যে গরুর গাড়ি, বিভক্তি আছে। তেলে ভাজা, বিভক্তি আছে। এটা দেখো সিমিলারলি আমরা যখন সমস্ত পদ করতেছি, গরুর গাড়ি, তেলে ভাজা, এখানেও বিভক্তি থাকতেছে। চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। এখন আসো বহুব্রীহি সমাসটা কি? যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটারই অর্থ না বোঝায়, অন্য কিছু বোঝায়, ওইটাকেই আমরা বলতেছি বহুব্রীহি সমাস। যেমন ধরো আমরা দেখি, আমি বললাম বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠান, বউ ভাত। বাট বউ ভাতে কি আমরা দেখি বউ গিয়ে ভাত পরিবেশন করে? এমন কিন্তু না। বউ ভাত অনুষ্ঠানে কি হয়? বউ ভাত নর্মালি বিয়ের পরের একটা অনুষ্ঠান, রাইট? সো এখানে কিন্তু বউ বা ভাত কেউই ম্যান্ডেটরি না, বা এখানে অর্থ প্রাধান্য পাচ্ছে না। এখানে প্রাধান্য পাচ্ছে বিয়ের পরে যে একটা অনুষ্ঠান হয়, ওইটাকে আমরা বউ ভাত বলতেছি। কিংবা আমি বললাম গায়ে হলুদ। এখানে কি গায়ে হলুদ, এখানে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, বাট আলটিমেটলি কি করা হয়?
আলটিমেটলি কি মানে এইটার মাধ্যমেই কি আমরা নামকরণ করতে পারতেছি? এখানে কি গায়ে কিংবা হলুদ দুইটার একটাও কি আমার অর্থ প্রাধান্য পাচ্ছে না। এবার চলো আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের সমানাধিকরণ বহুব্রীহিটা কি। যে বহুব্রীহিতে পূর্বপদটা মানে শুরুর পদটা বিশেষণ পরপদটা বিশেষ্য হয় তাকে আমরা বলতেছি সমানাধিকরণ বহুব্রীহি। যেমন ধরো বললাম এক গোজার, এখানে গো যেটা এইটা কি একটা বিশেষণ আর যার এটা কি একটা বিশেষ্য হয়ে গেছে সমানাধিকরণ বহুব্রীহি। কিংবা আমি যখন দুইটাই আমার হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুইটাই বিশেষ্য থাকে তখন ওইটাকে আমরা বলতেছি আমার ব্যাধিকরণ বহুব্রীহি। যেমন আমি বললাম গোফ খেজুর, দুইটাই কি বিশেষ্য পদ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি একটা ব্যাধিকরণ বহুব্রীহি। চলো আমাদের নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কি আমাদের পদলোপী বহুব্রীহি। আমি যখন বলতেছি পদলোপী মানে কি পদ লোপ পায় সেটাই পদলোপী বহুব্রীহি। আমার দেখো বলা আছে চিরুনির মতো দাঁত যার, মতো আর যার যদি বাদ দেই কি হয় চিরুন দাঁতি, পদলোপ পাইলো। কিংবা আমি বললাম পারস্পরিক ক্রিয়া যেখানে থাকে ওইটাকে আমরা বলতেছি ব্যতিহার বহুব্রীহি। যেমন আমি বললাম হাতে হাতে যে যুদ্ধ, হাতে হাতে যে যুদ্ধ এখানে কি দুইটা ইয়া থাকতেছে না, মানে পারস্পরিক একটা সম্পর্ক বোঝাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার ব্যতিহার বহুব্রীহি। তো চলো আমরা এরপরে দেখি আমাদের অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহিটা কি? যে সমাসে সমসমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে তাকে আমরা অলুক বহুব্রীহি বলি। যেমন বললাম কানে খাটো যে, এখানেই যে খাটো যে কিংবা কানে যে, কানে খাটো দুইটা জায়গায় কি আমার মানে আমার বিভক্তিটা রয়ে যাচ্ছে না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমার অলুক বহুব্রীহি। এবং আমার হচ্ছে গিয়ে সংখ্যাবাচক বহুব্রীহি, নামটা শুনেই বুঝতে পারতেছো যে বহুব্রীহি সমাসের সংখ্যাটা এক্সিস্ট করবে ওইটাকে আমরা বলতেছি সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমি বললাম চারভুজ যে ক্ষেত্রের, এখানে কি চার সংখ্যা আছে, দ্যাটস ওয়াই চতুর্ভুজ। সো এবার চলো আমরা টোটাল ক্লাসটার একটা রিভিশন দেই। টোটাল ক্লাসে আমরা কি পড়লাম? দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে কি হয়? আমার পূর্বপদ এবং পরপদ উভয় পদকেই আমরা প্রাধান্য দেই, যেমন সোনা ও রূপা। আবার আমি যখন বলতেছি কর্মধারায় সমাস, কর্মধারায় সমাসে আমি পরপদ যেটা সেইটাকে প্রাধান্য দেই। যেমন গোলাপ নামের ফুল, এখানে কি গোলাপ ফুলকে প্রাধান্য দিচ্ছি। আর তৎপুরুষ সমাস কি? তৎপুরুষ সমাসে আমার বিভক্তি ও অনুসর্গ লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন আমি বললাম দুঃখকে প্রাপ্ত, এই বিভক্তি কে বিভক্তি লোপ পাচ্ছে? রান্নার জন্য ঘর, জন্য অনুসর্গটা লোপ পাচ্ছে, দেখো দুঃখপ্রাপ্ত রান্নাঘর, এটা হচ্ছে তৎপুরুষ সমাস। আর বহুব্রীহি সমাস কি? যেখানে আমার পূর্বপদ বা পরপদ কোনোটারই অর্থ প্রাধান্য পায় না। যেমন আমি দেখি বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, বউ ভাত, বাট বউ ভাতে কি আসলেও বউ গিয়ে ভাত পরিবেশন করে না কিন্তু। এইটা বেসিক্যালি এমন একটা অনুষ্ঠানকে বোঝায় যেটা কিনা বিয়ের পরবর্তীতে হয়, বাট পূর্বপদ বা পরপদ বউ বা ভাত কোনোটাই কিন্তু অর্থ প্রাধান্য পায় না। সো আজকের জন্য এতটুকুই ছিল। আশা করি তোমাদের সমাজকেন্দ্রিক যত প্রবলেম আছে আজকের ক্লাস থেকে কভার হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে অন্য কোনো ক্লাসে।